আসসালামু আলাইকুম। আমি ফারহানা আক্তার, মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেল থেকে যে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে তাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। এবং আরো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সহযোগী বন্ধু ফারহানা রওশন অমৃতাকে এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সার্বিক দিক নির্দেশনায় রয়েছেন কবির নওয়াজ রাজ এবং কারিগরি সহযোগিতায় রয়েছেন হাসানুর রহমান সুমনকে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি একইভাবে সম্প্রচারিত হচ্ছে ফেসবুক চ্যানেল এবং ইউটিউব পেজ থেকে। এ ধরনের সমসাময়িক বিষয় নিয়ে আরো অনুষ্ঠান দেখতে হলে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে রয়েছে গুণী 4 জন অতিথি, নতুন উদ্যোক্তা। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের আজকের বিষয়টি। তারপরে আমি আবারও মনে করিয়ে দিতে চাই, আমাদের আজকের বিষয়টি হলো নতুন উদ্যোক্তাদের দিনকাল। আমাদের অতিথিদের কাছে আমরা চলে যাই। আমাদের সাথে রয়েছেন মাসুদ পারভেজ, অনার অফ ফুল বাটিক, রেবেকা দাস, ভেরোনিকা ফ্যাশন, রত্না আক্তার কেয়া, কাদম্বিনী, শারমিন আক্তার, রোহান মার্ট। আমি চলে যাচ্ছি আমার সহযোগী বন্ধু ফারহানা রওশন অমৃতার কাছে। অমৃতা, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ ফারহানা আক্তার আপনাকে খুব চমৎকার করে উপস্থাপনার জন্য। তো শুধু দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। শুধু দর্শক, এতক্ষণে আপনারা আমাদের আজকের বিষয়টি জানতে পেরেছেন। আজকে আমরা আলোচনা করব নতুন উদ্যোক্তাদের দিনকাল। আসলে কেমন রয়েছে আমাদের নতুন উদ্যোক্তারা। অনেকেই তো নতুন উদ্যোগ নিয়েছেন, অনেকে অনেকটা পথ এগিয়ে গিয়েছেন, আবার দেখা যাচ্ছে অনেকেই কিন্তু আগাতে পারেননি, থমকে রয়েছেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। তার আগে আমি একটু বলতে যাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামের দিক নির্দেশনায় রয়েছেন কবির নওয়াজ রাজ এবং কারিগরি সহযোগিতায় রয়েছেন হাসানুর রহমান সুমন। তো আমি ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, চলুন আজকে আমরা আমাদের প্রোগ্রামে চলে যাচ্ছি। তো আমি শুরুতেই যাব রেবেকা দাসের কাছে। রেবেকা দাস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। রেবেকা দাস উনি রয়েছেন ওনার অফ ভেরোনিকা ফ্যাশন। ভেরোনিকা ফ্যাশনের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তো রেবেকা দাস, আমি আপনার কাছে একটি বিষয়ে জানতে চাচ্ছিলাম, সেটি হলো নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনি মনে করেন? আসলে অনেকেই তো উদ্যোগ নিচ্ছেন এবং উদ্যোক্তা হচ্ছেন, তো অনেকেই দেখা যাচ্ছে অনেক রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। তো এই বিষয়ে আপনি যদি আমাদের একটু বলেন যে কোন বিষয়টা আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে হয়? রেবেকা দাস। অসংখ্য ধন্যবাদ। আমি রেবেকা দাস, ভেরোনিকা ফ্যাশন হাউস। আমার মেনলি কাজ হচ্ছে যে মেয়েদের পোশাক, নকশিকাঁথা, বিছানা চাদর। আমি সর্বপ্রথমে ফারহানা রওশন অমৃতাকে ধন্যবাদ দেই, আপু এখানে আমাকে সুযোগ করে দিয়েছেন। আর অন্যান্য সহযোগিতায় আরো ধন্যবাদ দেই মানুষের কল্যাণে। শুধু দর্শক, আমরা অত্যন্ত দুঃখিত, কারিগরি ত্রুটির কারণে আমরা এই মুহূর্তে রেবেকা দাসকে শুনতে পাচ্ছি না। তো আমি এখন আমাদের পরবর্তীতে যিনি আছেন মাসুদ পারভেজের কাছে চলে যাচ্ছি। মাসুদ পারভেজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মাসুদ পারভেজ রয়েছেন ফুল স্বত্বাধিকারী। জি জি। রেবেকা দাস, আপনার কাছে আমরা আবার আসবো। অত্যন্ত দুঃখিত, আসলে ধন্যবাদ। কারিগরি ত্রুটির কারণে শুনতে পাচ্ছিলাম না। তো মাসুদ পারভেজ, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি 2011-তে চাকরি খুঁজবো না, চাকরি দেব, এরকম একটি স্লোগান কিন্তু আমরা শুরু করেছিলাম। হ্যাঁ, তো যেটি হয়েছে, এই স্লোগানের পেছনে একটা ভিন্ন বিশ্বাস ছিল যে মানুষ একটা ভালো কিছু করতে পারবে বা তরুণ উদ্যোক্তা যারা রয়েছে তারা ভালো কিছু করতে পারবে। কিন্তু এখন আর সেই আস্থাটা আমরা পাচ্ছি না, কম পাচ্ছি। তো এই বিষয়ে আপনি যদি আমাদের একটু বলেন। মাসুদ পারভেজ। ধন্যবাদ আপনাকে।
যে আমি মাসুদ পারভেজ, অনার অফ ফুল বুটিক। তো আপনি আমাকে প্রশ্ন করছেন যে 2011 সালে যে আমরা চাকরি খুঁজবো না চাকরি দিব। তো সেই ক্ষেত্রে নতুন উদ্যোক্তা 2011 সাল থেকে সবাই ছোট ছোট শিল্প নিয়ে কাজ করে যাচ্ছে, এবং পাশাপাশি এটা হঠাৎ মাঝখানে থমকে ছিল বা এখন আবার হঠাৎ করে এটা ই কমার্সের মাধ্যমে নতুন ভাবে শুরু হয়েছে, যেটা সরি জি মাসুদ পারভেজ, কন্টিনিউ করুন। শুধু দর্শক, কারিগরি ত্রুটির কারণে আমরা মাসুদ পারভেজকে শুনতে পাচ্ছি না। মাসুদ পারভেজ জয়েন করলে আমরা আবার তার কাছে ফিরে আসব। তো আমরা আবার চলে যাচ্ছি রেবেকা দাসের কাছে। রেবেকা দাস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রেবেকা দাস, হ্যাঁ, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আপনার কাছে আমাদের জানতে চেয়েছিলাম যে নতুন উদ্যোক্তাদের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি কি, তো এই বিষয়ে যদি বলেন। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যারা নূতন উদ্যোক্তা বা যে কেউ নূতন উদ্যোক্তা, তাদের অনেক সমস্যা থাকে স্টার্টিং এই। আমি সে বিষয়ে কিছু বলবো। সেটা হচ্ছে যে আমাদের নতুন উদ্যোক্তাদের স্টার্টিং থাকে সবসময় একটু পেইনফুল থাকে। সেটা পেইনফুলটা আমাদের অনেকে রিকভার করতে 6 মাসও লেগে যায়, অনেকের 2 বছরও লেগে যায়। এটা বিজনেস অফ নেচারের উপরে ডিপেন্ড করে। যে এই এই আহ, যে বেদনার সূচক বা পেইনফুল স্টার্টিংটা কতদিন থাকবে। কারণ এই সময় থাকে অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যদি মোকাবেলা করা যায় তাহলে ব্যবসায় বা যে কোনো উদ্যোগে টিকে থাকা যাবে। কিন্তু আমরা যদি সে 6 মাস অথবা 2 মাস অথবা 2 বছর এক নাগাড়ে পরিশ্রম করে সততার সহিত যদি চেষ্টা করে যাই, তাহলে সেই উদ্যোগের ফলাফল ভালো হবে এবং সেখানে টিকে যাবে। তার পরবর্তীতে রয়েছে আমাদের ইন্টারনাল কিছু সমস্যা। যিনি উদ্যোগটা শুরু করবেন তার অনেক ইন্টারনাল সমস্যা থাকতে পারে। সেটা নিজের হতে পারে এবং তা পারিবারিক হতে পারে, সামাজিকতার মাধ্যমে হতে পারে। আর সেটা হচ্ছে যে যেমন আমি নিজের দিকে, আমি যদি নিজেই দক্ষতা যদি না থাকে কাজের প্রতি, আমি কি নিয়ে উদ্যোগ শুরু করব, তাহলে কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে যাবে। তখন বিভিন্ন জায়গায় আমাকে ধর্ণা ধরতে হবে যে আমি কি করব, আমাকে একটু হেল্প করেন। এই ধরনের নতুন উদ্যোক্তারা সমস্যায় পড়ে থাকে। যার কারণে নতুন উদ্যোক্তারা অনেক সময় হতাশ হয়ে যায় যে আমার কোনো যোগ্যতা নাই, আমি পারি না, আমাকে দিয়ে হবে না। এরকম ইন্টারনাল নিজেরই আত্মবিশ্বাসের অভাবে আহ, অনেক সমস্যার আহ, সম্মুখীন হয়। যার কারণে আহ, আহ, অনেক উদ্যোক্তাই ছিটকে পড়ে যায়। আর সবচেয়ে আরেকটি যেটা প্রবলেম হচ্ছে যে লক্ষ্য নির্ধারণ। ইন্টারনালের ভিতরে একটা বিষয় হচ্ছে লক্ষ্য নির্ধারণ। আমি কি করব, আমার ভিশন কি, আমার মিশন কি। অনেকেই আছে যে আমার টাকা আছে, আমি শুরু করব। তখন কোনো মিশন ভিশন কোনোটাই সেট করেন না। যার কারণে বিভিন্ন সমস্যা দেখা যায়। আর তখনও দেখা যায় যে এই যে যে একটা স্টার্টিং যে সময়টাই হয়তো ঝরে পড়ে যায়। আর তখন হতাশায় ভুগতে থাকেন। উম এইটা আছে। আরো বিভিন্ন সমস্যা আছে, যেমন আহ, এখনকার উদ্যোক্তারা অনেক সময় খুব হতাশায় ভুগেন যে মূলধন স্টার্টিং করলো, ব্যবসাটা বা উদ্যোক্তাটা আহ, শুরু করলো, যে মূলধনের অনেক অভাব থাকে। হয়তো আমার পণ্যের চাহিদা আছে, আমার ক্রেতা আছে, কিন্তু আমার মূলধন নাই। সেই ক্ষেত্রে অনেকটা কি মানে 90% চ্যালেঞ্জটা এখানেই থেকে যায় নতুন উদ্যোক্তাদের। কারণ অনেকে জানে না কোথায় গেলে নতুন উদ্যোক্তা বা মহিলা এন্টারপ্রেনাররা সেই সাহায্য সহযোগিতা পাবে। সরকারি বিভিন্ন দান অনুদান রয়েছে, সেগুলি না জানার কারণে, মূলধন না থাকার কারণে অনেক চ্যালেঞ্জ তাকে ফেস করতে হয়। তারপর সবচেয়ে বড় একটা বিষয় রয়েছে যে লোকেশন। আমি কোথায় করব, কোন জায়গায় করব, সেখানে চাহিদা কেমন, আহ, কোন পণ্যের চাহিদা। আমি যে লোকেশনটা সেট করব, সেখানে আমার পণ্যের
পণ্যের সোর্সটা কেমন, সেটা কি অনেক খরচ হবে, অনেক অনেক দামি হবে, না কম দামি হবে, না সবার জন্য গ্রহণযোগ্যতা হবে। এরকম এরকম ধরনের যাচাই বিচাই না করেই আমার ইচ্ছে হলো, আমাকে একজন করতেছে, ভালোই তো সেল হয়, কিন্তু আমরা কিন্তু যাদের ভালোই সেল হয় তাদের পিছনের গল্পটা কিন্তু আমরা অনেকেই জানি না, যে তিনি কিভাবে সেখানে পৌঁছাইছেন। উনি ভালো ভালো করতেছেন, উনি অনেক রিভিউ দিচ্ছেন, উনি এই কাপড়ের উপরে বা এই শাড়ির উপরে ভালো ব্যবসা করতেছেন, তাই আমিও শুরু করব। অনেকে এরকম ভাবেই শুরু করে দেন, কিন্তু দেখা যায় যে সেই ওনার যে পণ্য বা লোকেশন, এটা যে সেট করাটাই ভুল হয়ে যায়। ভুল হওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হন, যার কারণে তখন আর সামনের দিকে এগোনো সম্ভব হয় না। তারপরে এক্সটার্নাল, এগুলি গেল সব ইন্টারনাল সমস্যাগুলি আমাদের নতুন উদ্যোক্তা যারা শুরু করবেন তাদের জন্য। তারপর এক্সটার্নাল কিছু সমস্যা থেকে থাকে, যেমন পরিবেশ। আমাদের আগে পরিবেশ যাচাই করতে হবে, তারপরে সেই পরিবেশে কি ধরনের সেই পণ্য চাহিদা, তারা অনলাইনে কি ধরনের পণ্য কিনে থাকে, তারপরে আহ, কিভাবে তারা পেমেন্ট করবেন। আহ, সেই উদ্যোক্তারা হচ্ছে যে আরো বাছাই বিচার করবে যে মানুষের আহ, কোন পণ্যটা কিনবে সেইটার দিকে গুরুত্ব দেওয়া। কিন্তু আমরা হঠাৎ করেই সেই এক্সটার্নাল দিকগুলা না চিন্তা ভাবনা করে আমরা শুরু করে দেই, উম, যার কারণে অনেক চ্যালেঞ্জ হয়। যেমন সে পেমেন্টের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায়। আমরা যেহেতু নতুন নতুন অনেক সময় বুঝতে পারি না, পরিচিত জনের কাছে আমরা রিল্যাক্সলি আমরা পণ্যটা দিয়ে দেই, হয়তো সেইটা আমরা তো আহ সীমিত মূলধন নিয়ে যেহেতু উদ্যোক্তা শুরু করি, আমাদের কাছে সাজে না যে আমরা বাকিতে দিয়ে দিব, বা এক জায়গায় 2,000 টাকার পণ্য সেল করে আমি রেখে দিব, যখন মন চায় টাকা দিবে। আমরা ভাবি থাক, আমার পরিজন, আমার পরিচিত, আমার বন্ধু, আমার বান্ধবী ওকে দিয়েই দিবে, কিন্তু তারও হয়তো সমস্যা থেকে থাকতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে আহ, আমরা দিনের পর দিন পাচ্ছি না সেই টাকাটা। এই যে যে টাকা যে এক্সটার্নাল যে সমস্যাগুলি খুব চ্যালেঞ্জ হয়ে যায় সেই টাকা উঠিয়ে আনার জন্য, তখন দেখা যায় যে আমরা হতাশায় ভুগি, আমাদের মূলধনের সেই যে ফ্লোটা কমে যায়। আর আহ, আর আরো আছে যে মূল্য, আমরা হয়তো এক এক জায়গায় এক সময় মূল্য ধরলাম কম টাকা দিয়ে, যেহেতু আমার খরচ কম ছিল, কিন্তু হঠাৎ মার্কেট প্রাইস বেড়ে গেল। আমরা এটা কাস্টমারদের কনভিন্স করতে পারি না অনেক সময়। হ্যাঁ, আপনি তো অ্যাডভার্টাইজ দিয়েছেন বা অমুকে কিনেছে 50 টাকা, কেন এখন 55 টাকা? আহ, কিন্তু তাদের আমাদের বুঝাইতে হবে যে ভাই, এখন তো কাঁচামালের দাম বেড়ে গেছে, আমাদের জীবনযাত্রার দাম বেড়ে গেছে, যাওয়া আসা, তারপরে কুরিয়ার সার্ভিস, বিভিন্ন আমাদের যে যে সেবাগুলি আছে আমাদের বুঝাতে হবে, যে যার কারণে আমাদের এই পণ্যটার দাম এরকম। আপনি দেখবেন যে সে যদি সত্যিকারেই ভালো কাস্টমার হয় আপনার কথা বুঝবে এবং চেষ্টা করবে, হয়তো তখন না নিলেও পরবর্তীতে আপনার সে ক্রেতা হয়ে যাবে। এর জন্য কি করতে হবে, তাদের বুঝানো যে মোটিভেশন পাওয়ারটা থাকতে হবে। অনেক সময় যার মোটিভেশন পাওয়ার নাই, যে কথা বলতে পারে না, অনেক মুড নিয়ে থাকে, আপনি কিনলে কিনেন, না কিনলে না কিনেন, আমার কোনো সমস্যা নাই, মানে এরকম মেন্টালিটি অনেকেই গ্রো করে। যে তার ইগো, আমার টাকা আছে, যখন যার মনে চাবে কিনবে, এই ইগোটার জন্য অনেক সময় মোটিভেশনটা হয় না। দেখা যাবে আমরা জানি যে একটা কাস্টমার হারানো মানে 20টা কাস্টমার, তার মানে আপনার আপনার কাছ থেকে যে সেবা পাবে সেই সেবাটা যদি সত্যিকারে ভালো হয়ে থাকে, তিনিই কিন্তু আপনাকে কাস্টমার দিবেন এবং রিভিউ দিবেন। তখন দেখা যাবে যে আমাদের চ্যালেঞ্জটা নতুন উদ্যোক্তাদের কম হয়ে যাবে। এখন সেই ক্ষেত্রে আমাদের মোটিভেশন পাওয়ারটা খুব ভালো হইতে হবে, অনেক স্ট্রং হইতে হবে, তাহলে কি আমাদের চ্যালেঞ্জটা কমে যাবে। তারপরে দেখা যায় যে আমাদের এক্সটার্নাল আরো সমস্যা থাকে, সরকারি বিভিন্ন বিধিনিষেধ। আমরা জানি না, এই বাজেটের কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে
আমরা যারা অনলাইন বিজনেসে আছি বা উদ্যোক্তা আছি তাদের বিভিন্নভাবে ভ্যাট ট্যাক্স ধার্য করা হবে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ই ক্যাবের প্রেসিডেন্ট যারা আছেন বা ই ক্যাবের সাথে যারা যুক্ত আছেন তারা বিভিন্ন নেগোসিয়েশন করে আমাদের মানে আমাদের কষ্টটা লাঘব করেছেন। আমি ই ক্যাব যিনি প্রেসিডেন্ট আছে সবাইকে ধন্যবাদ দেই যে আমাদের জন্য সেই নিয়মটা শিথিল করেছেন। এরকম সরকারি বিভিন্ন প্রভাব থেকে থাকে, আমরা তখন টেনশনে ভুগি। যেমন আমরা অনেকেই যে কত টাকাই বা ইনকাম করি, এখন বিভিন্নভাবে যাচাই বিচাই করে যদি আমাদের ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে অনেক সমস্যা হয়ে যায়। এই সমস্যাগুলো কি আমাদের জানতে হবে, কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, সেই সোর্স গুলি খুঁজে বের করতে হবে, যার কারণে আমাদের অনেক চ্যালেঞ্জ থাকবে। তারপর প্রতিযোগিতা, আমার যদি ক্রিয়েটিভিটি না থাকে, আমি একজনের কাছ থেকে কিনলাম, সে যদি রিসেলার হয় দেখা যাবে যে অনেকটা ডিফারেন্স হয়ে যাবে আমাদের পণ্য নির্ধারণের, প্রাইস নির্ধারণের জন্য। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের অরিজিনাল সোর্সটা খুঁজে বের করতে হবে, কারা তৈরি করে। কিন্তু আমরা দেখা যায় যে একই পণ্য আমি 800 টাকায় এনে সেল করতেছি, অন্যজন 200 টাকায় সেল করতেছে। এটা ভেরিয়েন্স করে হচ্ছে যে সোর্সিং এর উপরে, কারণ আমি হয়তো এমন জায়গা থেকে সোর্স করতেছি, তারা হচ্ছে রিসেলার, তারা লাভ না করে আপনাকে যতই বলুক আপু আমি এইটুকু লাভ করেছি, যেহেতু আমরা সবাই উদ্যোক্তা, কিছু না কিছু না রেখে কিছু না কিছু না রেখে আপনাকে দিবে না। সুতরাং সেই সোর্সটা খুব খুঁজতে হবে, যারা ডাইরেক্ট তৈরি করেন তাদের কাছ থেকে, এবং যে লোকেশনে করেন সেখান থেকে আমার যাওয়া আসা খরচ বিভিন্ন কস্টিংটার উপর ডিপেন্ড করে আমাদের সেই সোর্স বের করতে হবে, তারপরে আমাদের পণ্যের সে প্রাইসটা নির্ধারণ করতে হবে, তাহলে অনেক আমরা ধন্যবাদ প্রতিযোগিতায় রেবেকা দাস টিকে থাকতে আপনাকে, পারবো। অনেক চমৎকার করে ধন্যবাদ। আপনার বক্তব্য উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা বেশ কিছু পয়েন্ট পেয়েছি। তবে আমি যদি ছোট্ট করে একটু জানতে চাই যে নতুন যারা কাজ শুরু করতে যাচ্ছে কিংবা উদ্যোগ নিতে যাচ্ছে, তো তাদের কাছে কিংবা আপনার কাছে সবচেয়ে বড় যে অসুবিধা বা বাধা কিংবা আমরা যেটিকে চ্যালেঞ্জ বলছি, এই বিষয়টিকে যদি একটি পয়েন্টকে আমি আপনাকে ফাইন্ড আউট করতে বলি বা মার্ক করতে বলি, তাহলে আপনি কোন পয়েন্টটিকে মার্ক করবেন একটু যদি বলতেন ছোট্ট করে। ছোট্ট করে আমি এইটাই মার্ক করব যে নিজেকে আগে বেসিক স্কিল বা আমি কি নিয়ে কাজ করব বেসিক স্কিলটা নিজের জানতে হবে, নিজে শিখতে হবে। না জানলে আমাদের অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে সেই সেই জায়গাটা আমাকে স্ট্রং করতে হবে। আমার কাছে আমার এটাই মনে হয় যে নিজের সবলতাটা দুর্বলতাকে অ্যানালাইসিস করে সেটা সবলতার দিকে এগিয়ে যেতে হবে। জি জি, অনেক ধন্যবাদ ধন্যবাদ ফারহান আপা। রেবেকা দাস আপনাকে, এবং আপনার ভেরোনিকা ফ্যাশনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আপনি খুব চমৎকার করে বুঝিয়ে দিয়েছেন, আসলে বেশ কিছু পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার কাছ থেকে পেয়েছি। তো আমিও পরিশেষে একটি কথাই বলতে চাই যে আসলে নতুন উদ্যোক্তা যারা উদ্যোগ নিবে, অনেকেই দেখা যায় যে আরেকজনের দেখা দেখি আমরা উদ্যোগ নিয়ে ফেলি যে ও তো জামদানি নিয়ে কাজ করছে কিংবা ও তো মিষ্টি নিয়ে কাজ করছে, ওর প্রচুর সেল হচ্ছে, তা আমিও যদি এটি নিয়ে কাজ করি তাহলে কেমন হয়। আরেকটি যে বিষয় আপনি বলেছেন সেটি হলো শিক্ষার বিকল্প নেই, এটি আপনার সাথে আমি সহমত পোষণ করছি এবং 100% আমি একমত পোষণ করছি, কারণ দ্বিমত করার কোনো সুযোগ নেই। এখন অনলাইন বিজনেসটা মূলত শিক্ষিত মানুষের জন্য, শিক্ষিত সমাজের জন্য, কিন্তু অনেকেই আমরা এই বিষয়টি বুঝতে পারি না। তো অনেকে দেখা যায় যে আমরা যথাযথভাবে না শিখেই কি করি, অনলাইনে দুটো প্রোডাক্ট কিনলাম, কিনে ছবি তুললাম, ছবি তুলে ফেসবুকে দিয়ে দিলাম। অনেকে ভাবে যে ফেসবুকে ছবি দিলেই বোধহয় লাখ লাখ টাকা সেল হয়ে গেল আর আমরা রাতারাতি লাখপতি হয়ে গেলাম। আসলে বিষয়টা এতটাও সহজ নয়। তো অনেক অনেক ধন্যবাদ। আর পরিশেষে যে বিষয়টি বলতে চাই, আমার যেটি মনে হয় যে নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বড় যেটি চ্যালেঞ্জ সেটি হলো টিকে থাকা। অনেক উদ্যোক্তা কাজ শুরু করে কিন্তু কতক্ষণ পর্যন্ত সে লেগে থাকতে পারে, টিকে থাকতে পারে এবং ধৈর্যের সাথে সে শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারে, এটি অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। তো প্রত্যেকটা উদ্যোক্তা যদি ধৈর্য ধরে লেগে থাকতে পারে তাহলে আমার মনে হয় যে তার সাফল্য অনিবার্য। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের প্রোগ্রামে এসে সময় দেওয়ার জন্য। তো ইতিমধ্যে আমরা আমাদের আরেকজন অতিথিকে পেয়ে গিয়েছি, আমরা এখন তার কাছে একটু যেতে চাচ্ছি। মাসুদ পারভেজ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। জি জি, অনেক ধন্যবাদ। তো আপনার কাছে আমি যেটি জানতে চাচ্ছিলাম সেটি হলো 2011 সালে আমরা একটি স্লোগান শুরু করেছিলাম যে চাকরি খুঁজবো না, চাকরি দেব। তো এই স্লোগানটি শুরু করার পিছনে আমাদের একটা অন্যরকম বিশ্বাস ছিল। তো
তো এখন যত দিন যাচ্ছে, এই দিন যাওয়ার সাথে সাথে আমাদের এই আস্থা এবং বিশ্বাসটি নষ্ট হয়ে যাচ্ছে কিংবা কমতে শুরু করেছে। তো এই বিষয়ে আপনি যদি একটু আমাদের বলেন, মাসুদ পারভেজ। ধন্যবাদ আপু। যে 2011 সালে চাকরি খুঁজবো দিব খুঁজবো না, তো আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে যে একটা শিল্প প্রতিষ্ঠান যে উদ্যোক্তার উপরে। যে যেমন আমার কথাই চিন্তা করেন, যে আমি হয়তোবা চাকরি করি, কিন্তু চাকরির পাশাপাশি যখন উদ্যোগটা নিয়েছি, যে হয়তোবা নিজে উদ্যোক্তা হয়েছি, যে উদ্যোক্তার পাশাপাশি যে একটা ছোট পরিসরে যে কোনো পরিকল্পনা করে ছোট্ট একটা ফ্যাক্টরি বা যে কোনো কিছু, যে 2 জন বা 3 জন বা 5 জনের একটা কর্মসংস্থান তৈরি করা, তো সেইখানে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে হলে একজনের যে শ্রম দরকার, সেই শ্রমটাকে দিয়ে প্রতিষ্ঠা আহ এগিয়ে নিয়ে যাওয়া। জি, মাসুদ পারভেজ কন্টিনিউ করুন। তো পাশাপাশি সরি আপু, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। জি, কন্টিনিউ করুন প্লিজ। তো আমি একটু পরে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুধু দর্শক, টেকনিক্যাল এররের জন্য আমরা মাসুদ পারভেজকে শুনতে পাচ্ছিলাম না। উনিও একটু নেটের সমস্যার কারণে সময় যাচ্ছিলেন। তো ঠিক আছে, আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী প্রোগ্রামে, পরবর্তী অংশে। আমার বন্ধু, সহযোগী বন্ধু ফারহানা আক্তারের কাছে আমি যেতে চাচ্ছি। ফারহানা আক্তার খুব চমৎকার করে অনুষ্ঠানটি শুরু করেছিলেন এবং সঞ্চালন করছেন। তার আরেকটি পরিচিতি রয়েছে, আমি সেটি একটু বলতে চাচ্ছি। ফারহানা আক্তার নিজেও একজন সফল উদ্যোক্তা। তার উদ্যোগের নাম ফারহানা রকমারি বিডি। তিনি কাজ করছেন নানা রকম দেশীয় পণ্য নিয়ে এবং পোশাক নিয়ে। উনি নানাভাবে দেশীয় পণ্যকে হাইলাইট করার চেষ্টা করছেন এবং দেশ এবং দেশের বাইরে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করছেন। তো অনুষ্ঠানের পরবর্তী অংশটি পরিচালনার জন্য আমরা এখন আমার সহযোগী বন্ধু ফারহানা আক্তারের কাছে চলে যাচ্ছি। ফারহানা আক্তার, আপনি কি আমাকে শুনতে ধন্যবাদ পাচ্ছেন? ফারহানা। জি জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ ফারহানা আপনাকে এত সুন্দর চমৎকার একটু উপস্থাপনা করার জন্য। আসলে রেবেকা দাস যে কথাগুলো বললো, আমার মনে হয় অনেক নতুন উদ্যোক্তায় অনেক উপকৃত হবে। খুবই দারুণ একটি উপস্থাপনা উনি করেছেন, সুন্দরভাবে বুঝিয়েছেন। এখন আমি চলে যাচ্ছি শারমিন আক্তার। শারমিন আক্তার শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। শারমিন আক্তার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সরকার করোনা মোকাবিলায় যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল, তার সুফল কি আমরা প্রকৃতপক্ষে ক্ষুদ্র উদ্যোক্তারা পাচ্ছি? আপনার মতামত কি? জি শারমিন আপু, আক্তার। প্রথমে আমি মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার সকল কলা কৌশলী এবং উপস্থিত আমার প্রিয় সহযোগী বন্ধুরা এবং আমার দর্শক বিন্দুদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরতে চাচ্ছি বা শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে করোনা বা প্যান্ডামিক সিচুয়েশনে সরকার আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কিছু প্রণোদনা প্যাকেজ দেওয়ার জন্য অঙ্গীকার করেছিল। কিন্তু আমরা যারা আছি তারা এখন পর্যন্ত এই প্রণোদনা প্যাকেজের আওতায় আসতে পারিনি। আমার বিষয়টি হচ্ছে যে আমরা যেহেতু আসতে পারিনি, তা আমাদের মতো হাজারো উদ্যোক্তা রয়েছে যারা এখনো তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি। কিন্তু কেন কেন আমাদের এই উদাসীনতা? কেন আমরা আমাদের সরকার মহোদয় এত একটা মহৎ কাজ করার পরেও আমরা কেন এটা পাচ্ছি না? এটা না পাওয়ার মূল কারণ হচ্ছে আমার মনে হয় যে এখানে আমাদের যারা মাঠ পর্যায়ে বা বিভিন্ন সংস্থায় কাজ করছে সরকারিও ভাবে, তাদের উদাসীনতার প্রভাব। আর এখানে দেখভালের কিছু অসুবিধা রয়েছে, যার কারণে আমরা হচ্ছে কাছাকাছি, মানে যাদের বিশেষ প্রয়োজন তারা আমরা বিষয়টা থেকে পুরোপুরি বাহিরে, আর যাদের প্রয়োজন নেই তারা কিন্তু এটার সাপোর্ট পেয়েই যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে এই প্রণোদনা প্যাকেজগুলো আমাদের দেশের যে সকল
যে সকল মানে বড় বড় কর্তা ব্যক্তিদের হাতে দেওয়া হয়েছিল বা যাদের উপর একটা দায়িত্ব অর্পণ করা হয়েছিল, তারা কি করছে? তারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেখছি যে তারা তাদের নিকট আত্মীয়দের মানে একদম কাছে যারা থাকে বা তাদের কাজে যারা সহযোগিতা করে, কিন্তু তাদের কোনো ধরনের উদ্যোক্তার প্রয়োজন নেই, ইভেন তারা কোনো ধরনের উদ্যোক্তাও নয়, এই সকল মানুষকে তারা প্রণোদনা দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। আর পাশাপাশি আমরা যারা সাধারণ উদ্যোক্তা, যারা চাচ্ছি দেশ ও দেশের কল্যাণে কিছু করার জন্য, যারা চাচ্ছি কর্মসংস্থান সৃষ্টির জন্য কিছু করতে, তারা আসলে কিছুই করতে পারছি না। কেন? এই প্রণোদনার অভাবে। তো এই প্রণোদনাটা আসলে উচিত রিয়েল যারা উদ্যোক্তা তাদেরকে খুঁজে আইডেন্টিফাই করে পর্যায়ক্রমে বিতরণ করা। যেমন উদাহরণ হিসাবে দিতে পারি, আমার পরিচিত একজন আছেন, উনি বিজনেস করে দীর্ঘ প্রায় 20 বছর যাবত। 20 বছর যাবত বিজনেস করার পর তার এই করোনা কালে অবস্থা খুবই শোচনীয়, কিন্তু সে একজন ভালো সুদক্ষ একজন অ্যাক্টিভ উদ্যোক্তা। তো তার কিন্তু পাওনা ছিল যে এই করোনার সময় কিছু একটা সরকারের কাছ থেকে সহযোগিতা পাওয়া, কিন্তু সে কোনোভাবেই কিন্তু কোনো সহযোগিতা পায়নি। কেন? কিন্তু এখন একটা বলতে পারে যে না, তার সহযোগিতা পাওয়ার জন্য কোনো ধরনের ওয়ে নেই না। আমি যার কথা বলছি তার সব ধরনের কাগজপত্র ওকে, তার ট্রেড লাইসেন্স আছে, তার একটা প্রতিষ্ঠান আছে, তার মানে প্রতিষ্ঠানের নামে ব্যাংকের যে ডিড ডকুমেন্ট থাকা প্রয়োজন সবকিছুই আছে, কিন্তু এদেরকে খুঁজে কেন প্রণোদনা দেওয়া হচ্ছে না? তো এইসব ব্যক্তিদের যদি দেওয়া হতো তাহলে আজ আমাদের দেশ সফলতার দ্বারে ভাসতো, কিন্তু না, আমাদের দেশ আজকে সফলতার দ্বারে ভাসতে পারছে না। অনেকেই বলে যে এত সনের মধ্যে আমরা অনেক বড় কিছু হয়ে যাব, এত কিছু হব, কিন্তু কিভাবে সম্ভব? সবকিছুতে আমি লুকোচুরি দেখতে পাই। আর আমার মতে এই লুকোচুরিটা আহ ধীরে ধীরে লাঘব করা উচিত। সরকারের উচ্চ মহলে যারা এই পর্যায়ে রয়েছেন তাদের উচিত একদম স্বচ্ছ যারা কাজ করে তাদের অ্যাক্টিভিটি দেখে, তাদের কোয়ালিটি দেখে, তাদের কাজের ধারাবাহিকতা দেখে এই মূল্যায়নগুলো করা। কিন্তু না, আমাদের এদেশের কর্তা ব্যক্তিরা এদিকে উদাসীন, তারা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকে এবং নিজেদের কথা নিয়েই কাজ করে। দেশের মানুষ মরলো না বাঁচলো এই বিষয় দিয়ে তারা কখনোই মাথা ঘামায় না, যার কারণে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা আজকে এত পিছনে পড়ে আছে। তো আমি আশা করছি আমাদের সরকার মহোদয় এবং মন্ত্রী মিনিস্টার যারাই এই কাজের সাথে সংযুক্ত আছে, তারা সবাই যেন একটু সুনজরে দেখে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে এবং তাদের যে সকল প্রতিবন্ধকতা আছে এগুলো যেন তারা সুবিবেচনায় দেখে এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে। তাহলে আমাদের বাংলাদেশ অদূর ভবিষ্যতে সফলতার দ্বারে ভাসতে থাকবে। ফারহান আপু। অনেক ধন্যবাদ শারমিন আক্তার, আপনাকে অনেক সুন্দর একটি উপস্থাপনা করেছেন। আপনার কথাগুলো যুক্তিসঙ্গত, অবশ্যই সুন্দরভাবে বুঝিয়েছেন। আসলে আমার উচিত আমরা অনেকে যারা উদ্যোগ নিয়েছি, উদ্যোক্তা, আমরা করোনার সময় আমাদের সবকিছু থমকে গিয়েছে। আমরা 2টা বছর আমাদের জীবন অনেকটাই থমকে গিয়েছে, এটা আমরা অনেকেই জানি। সরকারিভাবে আমাদের অনেক প্রণোদনা আসলেও আমরা সেটা হয়তো হাতে পাচ্ছি না। এটার একটাই কারণ, মাঠ পর্যায়ে যারা এর সঙ্গে সংযুক্ত আছেন তাদের গাফিলতির কারণে আমরা পাচ্ছি না। প্রকৃত পর্যায়ে আমরা কোনো উপকৃত হচ্ছি না। তো আমাদের মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার মাধ্যমে আমরা আজকে অবশ্যই এটা সবার কাছে বিশ্ব দরবারে পৌঁছে দিতে চাই। আমাদের মাননীয় সরকারের কাছে আমাদের আবেদন, আমরা যারা প্রকৃত উদ্যোক্তা এটা ফাইন্ড আউট করে যেন সুদৃষ্টি আমাদের দিকে রাখেন। এভাবে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। ওনার সুনজর যদি আমাদের দিকে থাকে আমরা অবশ্যই এগিয়ে যাব। আমি এখন চলে যাচ্ছি রত্না আক্তার কেয়া। রত্না আক্তার কেয়া, আমাকে শুনতে পাচ্ছেন? রত্না আক্তার কেয়া, শুনতে পাচ্ছেন আমাকে? রত্না আক্তার কেয়া সম্ভবত আমাদের সাথে এই মুহূর্তে নাই। আমি চলে যাচ্ছি রেবেকা দাস। রেবেকা দাস, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা রেবেকা দাস, আমি আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। করোনা কালে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের প্রণোদনের টাকা কি আপনি পেয়েছেন? আহ, আহ না, এটা যদি আমি শেয়ার করতেন।
আসলে আমি পাইনি। আর সত্য কথা কি, আমি এখনো চেষ্টা করি নাই পাওয়ার জন্য। কিন্তু চেষ্টা করলে হয়তো আমি ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এখন আমি চেষ্টা করি আচ্ছা, নাই। আহ, ধন্যবাদ রেবেকা দাস আপনাকে, যেহেতু আপনি চেষ্টা করেন নাই। আমি আপনার কাছে এতটুকু আশা করব, যারা পায় নাই বা চেষ্টা করেও পাচ্ছে না, আপনি অবশ্যই তাদের পাশে থাকবেন। আমি এখন চলে যাব আবার সহযোগী বন্ধু ফারহানা রওশন অমৃতার কাছে। তিনি নিজেও একজন সফল উদ্যোক্তা। ওনার উদ্যোগের নাম গিন্নি বাড়ি। তিনি কাজ করছেন জামদানি, চকচক জামদানি শাড়ি নিয়ে। আমাদের দেশীয় ঐতিহ্যকে বিশ্ব দরবারে উপস্থাপন করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ফারহানা। অনেক ধন্যবাদ আমার সহযোগী বন্ধু ফারহানা আক্তারকে, খুব চমৎকার করে এতক্ষণ প্রোগ্রামটি পরিচালনা করলেন। এবং আমরা ইতিমধ্যে ফারহানার আরেকটি পরিচয় জেনে গিয়েছি, তিনি নিজেও একজন সফল উদ্যোক্তা এবং দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন। অনেক ধন্যবাদ ফারহানা আক্তার। এতক্ষণ ধরে দর্শক বন্ধুরা আমরা অনেকগুলো টপিক নিয়ে কথা বললাম এবং অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো নতুন উদ্যোক্তা আসলে শুধু ইচ্ছে করলেই হবে না, আমি উদ্যোগটি শুরু করব এরকম চিন্তা করলেও কিন্তু হবে না, তাকে অনেকগুলো স্টেজ পেরোতে হবে। এর মধ্যে যেমন রেবেকা দাস খুব চমৎকার কিছু পয়েন্ট বলেছেন, আমি যদি সেগুলো একটু সামারাইজ করি, সেটি এরকম হচ্ছে যে একটা নতুন উদ্যোক্তা প্রাইমারি স্টেজে যেটি করবে, তাকে প্রথমে উদ্যোগ শুরু করার আগে তাকে A to Z লার্ন করতে হবে, শিখতে হবে। একটা মানুষ যদি শেখে জানে তাহলে কিন্তু সে কাজটি নিজেও ভালোভাবে করতে পারবে এবং অন্যকেও সে শেখাতে পারবে। তো প্রতিটা উদ্যোক্তা কিন্তু শুধু নিজে কাজ করেন তেমনটি নয়, একজন উদ্যোক্তা মানেই একজন শিক্ষক, এবং তিনি একা যখন দাঁড়িয়ে যান বা একা কাজ করেন, একজন উদ্যোক্তা কিন্তু এরকম আরো 100 জন উদ্যোক্তা তৈরি করতেও সক্ষম। তো বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি শারমিন আক্তারের কাছে। শারমিন আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। জি, আমি আপনার কাছে একটি বিষয় সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এতক্ষণ তো আমরা আসলে এই উদ্যোক্তা প্রণোদনা প্যাকেজটি নিয়ে অনেকগুলো প্রশ্ন আমরা করেছি, অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি, অনেকগুলো বিষয় আমরা জানতেও পেরেছি। তো ছোট্ট করে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে অনেকে কিন্তু অভিযোগ করছেন যে উদ্যোক্তা প্রণোদনা প্যাকেজ দেয়া হচ্ছে, কিন্তু আমি প্রকৃত উদ্যোক্তা, আমি কিন্তু পাইনি, কিন্তু আমার এলাকার চেয়ারম্যান যিনি আছেন তিনি পাচ্ছেন, ইভেন তার বাসার কাজের লোকটিও কিন্তু পাচ্ছেন, অথচ আমি পাইনি। তো এই বিষয়ে আপনি যদি আমাদের একটু বলেন যে এই যে সিস্টেমটা, মানে কি উপায়ে এই উদ্যোক্তা প্রণোদনা প্যাকেজটি সিস্টেমেটিক ওয়েতে, মানে কোন সিস্টেমে করলে প্রকৃত উদ্যোক্তারা পাবেন, এর সুফলটি পাবেন, একটু যদি বলেন আমাকে। ধন্যবাদ আপু, সুন্দর একটা টপিকস নিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এই বিষয়টা হচ্ছে প্রণোদনাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ঘোষণা করছে, আমি আন্তরিকভাবে খুশি। কিন্তু এখানে যে যে আমলা বা ব্যক্তিবর্গের হাতে এই দায়িত্বগুলো সমর্পণ করা হয়েছে, তারা যদি সততার সাথে তাদের দায়িত্বগুলো পালন করে, তাহলে আমার মনে হয় যে কোনো ক্ষুদ্র উদ্যোক্তাই তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না। কারণ আমাদের ম্যাক্সিমাম দায়িত্ববান ব্যক্তিদের সততার অভাব রয়েছে এবং মূল্যবোধের অভাব রয়েছে। যাদের প্রয়োজন তাদেরকে তারা আইডেন্টিফাই না করে তারা আহ মানে কি বলবো, এটা হচ্ছে আত্মীয় কেন্দ্রিক, যেটাকে বলে আত্মীয় কেন্দ্রিকতা করছে, যাদের প্রয়োজন নেই তাদের মাঝে বিলিয়ে দিচ্ছে। তো আমার একটাই কথা থাকবে যে আপনাদের মূল্যবোধকে শক্তিশালী করতে হবে এবং সততার সাথে নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই আমরা দেশ ও দশের মূল্যায়ন করতে পারবো, দেশের জন্য কিছু করতে পারবো। কারণ আমাদের সরকার মহোদয় আমাদের জন্য কিন্তু মহৎ উদ্যোগ নিয়ে থাকে, কিন্তু সেই উদ্যোগগুলোকে বাস্তবায়ন করার দায়িত্ব কাদের? আমাদের সবারই। আর আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি, হ্যাঁ আমরা তারাও সমূলে নিজের দায়িত্বটা অবশ্যই তাদের কাছে সমর্পণ করব, কিন্তু আমাদের করতে যেতে দীর্ঘ লেন্দি প্রসেসিংটা করতে হয়, যেটা আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে সম্ভব হয় না। এই সম্ভব অসম্ভব জিনিসটাকে কিভাবে সম্ভব করা যায়, সেই কাজটা কারা করতে পারে? আমাদের স্থানীয় যারা কি চেয়ারম্যান মেম্বার, এগুলো লোকাল যারা এগুলো থাকে, তারা কিন্তু সহজেই তার এলাকায় কে কি করছে, কোথায় যাচ্ছে, কি কাজ করছে, তার প্রয়োজনটা কি, সবকিছু আইডেন্টিফাই করতে হয়।
তো সব কথা সারকর্তা হচ্ছে যে 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 এলাকা থেকেই কাজ করুক না কেন, সেই এলাকার যে প্রধান, মোড়ল যাকে বলে গ্রাম পর্যায়ে, সেই প্রধানের উচিত সঠিকভাবে চুলচেরা বিশ্লেষণ করে মূল্যায়ন করা, এবং সেটা সততার সাথে করতে হবে। তারা যদি সততার সাথে করে তাহলে অবশ্যই অবশ্যই যে পরিসরের উদ্যোক্তাই হোক না কেন, তার অবস্থান অনুযায়ী সে প্রণোদনা পাবে। ফারহানা আপু। অনেক ধন্যবাদ শারমিন আপুকে। খুব সুন্দর করে মানে এত ছোট্ট বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আমাদের যে আসলে এই যে মানবিকতা, একটি কথা না বললেই নয় যে প্রত্যেকটা মানুষকে অ্যাজ এ হিউম্যান বিং মানবিকতার দিক থেকে তাকে প্রতিটি বিষয় চিন্তা করতে হবে। এখন আমার বাসার কাজের লোক, তার কথা আমি চিন্তা করলাম, আসলে সে তো প্রকৃত উদ্যোক্তা নয়। আমাদেরকে চিন্তা করতে হবে এবং সততার সাথে কাজ করতে হবে। সততার সাথে যদি আমরা কাজ করি তাহলে একটা এলাকার যিনি থাকবেন, শারমিন আক্তার বলেছেন মোড়লের কথা, তো আমি বলবো মোড়ল কিংবা গ্রাম প্রধান বা চেয়ারম্যান, আমি যাই বলি, তো প্রত্যেকটা চেয়ারম্যান যদি সততার সাথে, হয়তো তারা সততার সাথে কাজ করছেন, হয়তো পারছেন না ইয়ে করতে, ডিস্ট্রিবিউট করতে, কিংবা লোক সংখ্যা লোকবল কম হতেই পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই দিকটা যদি আরেকটু দৃষ্টিপাত করা হয় তাহলে আমার মনে হয় যে বিষয়টি অনেক সুন্দর হবে। তো অনেক ধন্যবাদ শারমিন আপুকে। আরেকটু জানতে চাচ্ছিলাম যে একটি পয়েন্ট আমরা পেলাম যে গ্রাম প্রধানের মাধ্যমে এটি হতে পারে, আর বিকল্প কি বলে আপনি মনে করেন যে আর কি কি উপায়ে এই ডিস্ট্রিবিউটটা হতে পারে, যেই ভাবে করলে প্রত্যেকটা ক্ষুদ্র উদ্যোক্তা প্রকৃতপক্ষে এই উদ্যোক্তা প্রণোদনাটা পেতে পারেন? ধন্যবাদ আপু। আমার যেটা মনে হয় যে গ্রাম প্রধান বা স্থানীয় পর্যায়ে যারা আছে এরা তো আসছে, পাশাপাশি আমরা একটা ছোট পরিসরে যদি বলি যে একজন এলাকার ভিত্তিক যে নামাজ কালাম ভালো পড়ে বা যাকে সবাই ওই এলাকা মানে, সে যদি সততার সাথে কাজ করে বা চায় যে আমার এলাকাটা উন্নয়ন করব, তাহলে কিন্তু সে চাইলে তাদের অনেক সহযোগিতা করতে পারে। আর আমার দেখা মতে, আমার ধারণা মতে, এমন কোন এলাকা নেই যে সে এলাকায় একজন করে জনপ্রতিনিধি থাকে না। ছোট ছোট এলাকায় ছোট জন থাকে, বড় এলাকায় বড় জন থাকে, কিন্তু থাকে। আর প্রত্যেকটা এলাকার যে পরিচয় থাক, তাদেরকে কিন্তু তারা কিন্তু পারে অন্যজনের সাথে কমিউনিকেট করে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতা করে। আর তারা খুব ভালোভাবে জানে যে কোন উদ্যোক্তার চাহিদাটা কতটুকু। কিন্তু সে বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা টোটালি এই বিষয় থেকে অন্যদিকে সরে যাচ্ছি। যার কারণে হচ্ছে কি, আমরা যারা প্রকৃত উদ্যোক্তা তারা কিন্তু প্রণোদনা থেকে পিছিয়ে যাচ্ছি, এবং যারা অ্যাকচুয়ালি কোনো উদ্যোক্তাই না, কিন্তু তারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছি না। আর আমরা যারা উদ্যোক্তা, আমাদের কিন্তু সবারই যে আর্থিক অবস্থা সমান সেটা না। ম্যাক্সিমাম উদ্যোক্তার আর্থিক অবস্থা খুবই শোচনীয়। তারা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, শুধুমাত্র অর্থের অভাবে সামনে অগ্রসর হতে পারে না। তো আমার আমার মনে হয় যারা সচল বা সচেতন তারা তো আছেই, তাদের চেয়ে যাদের অ্যাক্টিভিটি ভালো এবং যারা শুধুমাত্র অর্থের অভাবে সামনে অগ্রসর হতে পারছে না, তাদেরকে বেছে বেছে বের করে প্রণোদনা প্যাকেজটা দেওয়া উচিত। এক্ষেত্রে হবে কি, অনেকের কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ হবে, একজন থেকে অন্যজনের সৃষ্টি হয়। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেই গেছেন যে তোমরা শিক্ষিত হয়ে চাকরির পিছনে না দৌড়িয়ে নিজে একটা চাকরি দেওয়ার চেষ্টা করো। তো আমরা তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের চেষ্টার পাঁচটা মাধ্যম তো আমাদের নাও থাকতে পারে। প্রত্যেকটা ব্যক্তির কিছু কি থাকে, প্রতিবন্ধকতা থাকে, সবার মাঝে সব ধরনের অ্যাক্টিভিটি থাকে না। আর বিশেষ করে আমাদের সমাজে চলার জন্য আপু আর্থিক অ্যাক্টিভিটিটা বেশি প্রয়োজন, বিশেষ করে উদ্যোক্তাদের জন্য। তো এজন্য আমি চাই যে স্থানীয় পর্যায়ে যারা সচেতন ব্যক্তিরা আছেন এরা যদি সচেতন হয় তাহলে অনেকটাই এই সমস্যা লাঘব হবে। এবং যে সকল উদ্যোক্তাদের আবার কিছু রেস্ট্রিকশন আছে, কাগজপত্রের ব্যাপারে প্রবলেম থেকে যায়, আর এ ব্যাপারে যদি আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করে তাহলে ওরা কিন্তু সহযোগিতা চাওয়ার যে একটা ওয়ে, সে মাধ্যমটাও কিন্তু ওরা শিখতে পারবে। অনেকে অনেক কিছু জানে না, এগুলোর মাধ্যমেও আমাদের কি সম্প্রসারিত করে প্রণোদনার আওতায় আনতে হবে, তবে আমাদের দেশ ও জাতি উন্নতি করতে পারবে। আর না, অনেক ধন্যবাদ
শারমিন আক্তার, আপনাকে খুব চমৎকার করে আরেকটি পয়েন্ট আপনি আমাদের বলেছেন, যেটি বলেছেন যে প্রথমে বলেছেন এলাকার যিনি মোড়ল থাকে, মানে এলাকার প্রধান মোড়ল কিংবা চেয়ারম্যান, এবং পরবর্তীতে আপনি বলেছেন মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন যিনি এলাকার দায়িত্বে থাকেন। এটি একটি চমৎকার হতে পারে, কারণ আমরা সবাই কিন্তু জানি যে মসজিদের একজন ইমাম কিংবা মুয়াজ্জিন একমাত্র উনিই কিন্তু বলতে পারবেন যে এই এলাকায় কি পরিস্থিতি কিংবা কার আসলে এই প্রণোদনা প্যাকেজটি প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে। তো আরেকটি বিষয় জানতে চাচ্ছি, দুটো আমরা পেলাম, তো আপনাকে যদি বলা হয় যে প্রশাসনিক ক্ষেত্রে আমি যদি বলি, সেক্ষেত্রে আপনি কোন এটা প্রেফার করবেন, এই বিষয়ে যদি একটু বলেন। প্রশাসনিক ক্ষেত্রটা অবশ্যই সচেতন হওয়া উচিত। তো আমার মনে হয় কি, আমাদের বর্তমান যে প্রশাসন ব্যবস্থা সেটা একেবারেই দুর্বল। দুর্বল বলছি এই কারণে যে আমরা কোথাও যাই সঠিক বিচারটা সহজে পাই না। যেমন ধরেন আমাদের যে বারবারই একটা কথাই টপিকসে আমি চলে আসছি যে আমার ওই যে সরকারি স্থানীয় আমরাই নির্বাচন করছি, কিন্তু তারা যখন নির্বাচিত হয়ে যাচ্ছে তখন তারা নিজেদের মতো করে কাজ করছে। তো ওনাদের মাধ্যম দিয়ে কাজ করলে তো হবে না। তো প্রশাসনিক ওয়েতে হলে এটা আমলাতান্ত্রিক জটিলতা থাকে জানি, কিন্তু সেটা কাটিয়ে ওঠার জন্য প্রশাসনকে সচেতন থাকতে হবে এবং প্রশাসনের নিয়মিত তদারকি থাকতে হবে। উপর মহল থেকে নিয়মিত যদি তদারকিটা থাকে, তাহলে আমার মনে হয় যে এলাকা ভিত্তিক সবকিছুই করা সম্ভব। আর একটা এলাকায় যদি ধরেন নতুন কোনো ওসি বা ডিসি আসলো, তো সে তো সবকিছু সম্পর্কে ওয়াকিবহাল না। তো সেক্ষেত্রে আমাদের কি জনপ্রতিনিধি যারা, তারা সচেতন হয়ে যদি এলাকার কথাগুলো তার কাছে উপস্থাপন করেন, তাহলে সে কিন্তু সচেতন হলো যে না, এই এলাকা কার কি প্রয়োজন আছে। তারপরে সে সরজমিনে পর্যবেক্ষণ করার মাধ্যমে আমাদের কিন্তু অনেক উপকার করতে পারে। তো এজন্য বলছে যে প্রশাসনিক পর্যায়ে হলে প্রশাসনের যে প্রত্যেকটা এলাকায় প্রশাসনের একজন প্রধান থাকেন, তাকে খুব দায়িত্ববান হতে হবে, নীতিবান হতে হবে এবং সচেতন থাকতে হবে, তবেই সম্ভব আমাদের সাধারণ জনগণের মূল্যায়ন করা। ফারহানা। অনেক ধন্যবাদ শারমিন আক্তার, আপনাকে খুব চমৎকার করে আপনার বক্তব্য উপস্থাপন। যে বিষয়টি এভাবে হতে পারে, যদি র্যাব অথবা বিজেপি অথবা আর্মি এই সিস্টেমে প্রণোদনা প্যাকেজটি দেওয়ার করা হয়, সিস্টেম করা হয় কিংবা প্রসেসিং করা হয়, আমার মনে হয় যে এটিও একটি যুগোপযোগী ব্যবস্থা হতে পারে। এবং আমাদের জননেত্রী সুযোগ্য জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, তিনি কিন্তু বারবার করে বলছেন যে চাকরি খুঁজো না, উদ্যোক্তা হও। উনি কিন্তু সব সময় উদ্যোক্তা হওয়ার জন্য প্রণোদিত করছেন এবং উনি চমৎকার করে কিন্তু এই প্রণোদনা প্যাকেজটিও রেখেছেন। কিন্তু আনফরচুনেটলি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, হয়তো এই সিস্টেমের মিস ম্যানেজমেন্টের কারণে সেই বিষয়টি আমাদের কাছে পৌঁছচ্ছে না। কিন্তু উনি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন, সেজন্য আমি আন্তরিকভাবে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং নারী উদ্যোক্তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য উনি নানাভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, সেজন্য আমি ফ্রম মাই হার্ট তাকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো অনেক ধন্যবাদ, আপনার কাছে আমরা আবার পরে আসব। ফারহানা আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ফারহানা রওশন, আমি শুনতে পাচ্ছি। জি, অনেক ধন্যবাদ ফারহানা আক্তারকে, খুব চমৎকার করে আমার সাথে প্রোগ্রাম পরিচালনা করছেন। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি এখন পরবর্তী অংশটি পরিচালনার জন্য আমার সহযোগী বন্ধু ফারহানা আক্তারের কাছে চলে যাচ্ছি। ফারহানা আক্তার। ধন্যবাদ ফারহানা আপনাকে। শারমিন আক্তার অনেক সুন্দর একটি আলোচনা করেছেন। আসলে আমরা যারা উদ্যোক্তা আছি, যারা ক্ষুদ্র উদ্যোক্তা, এখানে আমরা কেউই আসলে বিলাসিতার জন্য আসি নাই। আমরা অনেকে দেখা যায় যে শখ করে এসেছি, আবার প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে প্রয়োজনের জন্য এসেছি। যেহেতু আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, আমরা নিজেও চাই, আমরা নারী, আমরা নিজে চাই নিজের পরিচিতি গড়ে তুলতে। এজন্য আসলে প্রণোদনার ব্যাপারটি আমাদের আসলে খুবই দুঃখজনক যে আমরা এখনো আমাদের হাতে আমরা এটা পাচ্ছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেও ওনার যে প্রতিনিধিগুলো আছে তাদের অনৈতিকতার কারণেই বলবো আমি, আমরা এগুলো হতে পারছি না।
অবশ্যই আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন। আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, আমরা আমাদের সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা আমাদের প্রয়োজনটুকু আসলে আমাদের প্রাপ্তিটুকু আমরা পাচ্ছি না। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি রত্না আক্তার কেয়া। রত্না আক্তার কেয়া আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। রত্না আক্তার কে, আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা দেখেছি যে 2019 সালের দিকে যথেষ্ট তরুণ উদ্যোক্তা ছিল, কিন্তু 2020 সালে না থাকলেও যথেষ্ট ছিল, কিন্তু 2021 সালে এসে এত কম কেন? আমি আপনার মতামতটি জানতে চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম সবাইকে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আর আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। চমৎকার উপস্থাপন ফারহানা রওশন আর ফারহানা সোহেল আপুর। আমি নিজের পরিচয়টা আগে একটু ছোট করে দিয়ে নিই। আমি রত্না আক্তার কেয়া। আহ, আমার পরিচয়, আমি একজন উদ্যোক্তা। আমার পেজের নাম হচ্ছে কাদম্বিনী। তো খুব সুন্দর একটি প্রশ্ন। 2019 সালে আমাদের অনেক তরুণ উদ্যোক্তা আমরা দেখেছি। 2020 সালে যা ছিল 2021 সালে আম, অনেক কম। 2019 সালে আমাদের উদ্যোক্তা আম, অনেক উদ্যোক্তাই আমাদের এখন যেরকম বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে মানে ছোট ছোট অর্গানাইজেশন গুলো আমাদের উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ অ্যারেঞ্জ করে, কিংবা আমরা বিভিন্ন অভিজ্ঞতা এখন ছোটখাটো অভিজ্ঞতাগুলো পেয়ে যাচ্ছি বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে। 2019 সালে এই সাপোর্ট গুলো ছিল না, যার কারণে দেখা গেছে যে যারাই উদ্যোক্তা নিয়েছে তাদের অভিজ্ঞতা দক্ষতা কম ছিল। আম, সবাই ধরেন নিজের পারিবারিক সাপোর্ট তেমন ছিল না। এখন যেরকম উদ্যোক্তারা আমরা ক্ষুদ্র উদ্যোক্তারা যাই হোক পারিবারিক সাপোর্ট পাচ্ছি, ছোটখাটো আর্থিক সাপোর্ট পাচ্ছি মোটামুটি। কিন্তু তখন আমাদের উদ্যোক্তাদের এই সাপোর্ট গুলো খুব কম ছিল। অনেক উদ্যোক্তারা হচ্ছে আপনার আম, আসলে উদ্যোক্তা হওয়া তো আম, অনেক ধৈর্যের বিষয়, অনেক পরিশ্রমের বিষয়। আম, আমরা অনেকেই আছি যে এই ধৈর্যটা ধরে রাখতে পারি না। অনেক সময় একটা বিজনেস দাঁড় করাতে হলেও কিন্তু আপনার অনেকে 2 মাস সময় লাগে, আবার অনেকের 2 বছর সময় লেগে যায়। তো এই সময়টা হচ্ছে প্রচুর ধৈর্যশীল হতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। এই ধৈর্যশীলটা আমরা আসলে অনেকেই না। একটা বিজনেস চালিয়ে নেওয়ার জন্য, একটা উদ্যোগ নেওয়ার থেকে একটা বিজনেস চালিয়ে উদ্যোগটা কন্টিনিউ করাটা হচ্ছে অনেক বড় বিষয়। নতুন উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের আহ, প্রতিবন্ধকতার দিক থেকে যেতে হয়। আমিও যখন নতুন নতুন উদ্যোগ নিয়েছিলাম মানে অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়েছি, আহ অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছি। আহ তো এই বিষয়গুলো আসলে আহ ইয়ে করে অনেকটা পথ এগিয়ে যাওয়াটা অনেকের সম্ভব হয় না। এ কারণে অনেকেই ঝরে পড়ে যায়। বিশেষ করে আমাদের সমাজে মেয়েরা বেশি উদ্যোগ নিয়ে থাকে। আমরা যারা ঘরে কাজকর্ম করছি, বাচ্চা সংসার সামলিয়ে সবকিছু নিয়ে উদ্যোগটা গ্রহণ করা, মানে উদ্যোগটা চালিয়ে নেওয়াটা অনেক সো টাফ হয়ে যায়। দেখা যায় যে একটা উদ্যোগ নিলে আপনাকে কিছু সময় দিতে হবে, 2 মাস 3 মাস, অনেকের আছে যে 1 মাসও দাঁড়িয়ে যায়, অনেকের 2 বছরও লাগে। তো সেই সময়টা 2 বছর কন্টিনিউ করাটা অনেকের সমস্যা হয়ে যায়। অনেকে আর সে ধৈর্যটা রাখতে পারে না, হতাশায় ভোগে। এই সবকিছু মিলেই দেখা যায় যে আস্তে আস্তে উদ্যোক্তার সংখ্যাটা কমে আসে অনেকে। তো এখন পর্যন্ত যারা আছেন, যারা কাজ করছেন, তারা প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর ধৈর্য নিয়ে কাজ করছেন এবং দক্ষতা আছে বলেই টিকে আছে তারা। ইনশাল্লাহ আশা করি তারা ভালো করবে। এবং যারা নতুন উদ্যোগ নিয়েছেন এখনো, তারা আস্তে আস্তে ভালো করবে ইনশাল্লাহ আশা করি। ধন্যবাদ। ফারহানা। ধন্যবাদ জি জি, ধন্যবাদ রত্না আক্তারকে, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে কেন 2021-এ এসে উদ্যোক্তা এত কম। আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আসলে আমরা উদ্যোগ অনেকেই না বুঝে আমরা উদ্যোগ নেই,
আমরা মনে করি যে কেউ একজন জামদানি সেল করে অনেক প্রচুর সেল, অনেক রিভিউ, তো আমরাও চলে আসতে পারি। তো আমরা আমাদের অনেক সময় সমস্যা হয় যে আমরা নিজের বেসিক স্কিলটা তৈরি করি না। নিজের বেসিকটা, একটা পণ্য নিয়ে আমরা কাজ করতে গেলে আমাকে সেই সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, বেসিক জানতে হবে, সেই সম্পর্কে স্টাডি করা দরকার। তো তাহলে আমরা নিজের জায়গাটা ধরে রাখতে পারবো। তাছাড়া আমরা নারী, আমাদের তো বেশ কিছু প্রবলেম আসলে থাকে, পারিবারিক সামাজিক সবকিছু মিলিয়ে অনেক ধরনের সমস্যা থাকে। তো আমরা চেষ্টা করব আমাদের সমস্ত প্রবলেম, বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে, নিজের জায়গাটাকে ধরে রাখতে। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর যুক্তিসঙ্গত উত্তর মতামত আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি আমার সহযোগী বন্ধু ফারহানা রওশন। ফারহানা রওশন, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ ফারহানা আক্তারকে, খুব চমৎকার করে এতক্ষণ অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন। আমিও দেখছিলাম এবং মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে খুব চমৎকার করে তিনি পরিচালনা করছেন। তো ইতিমধ্যে আমরা কিন্তু তার পরিচয়টি জেনে গিয়েছি। তিনি নিজেও একজন সফল উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের নিয়ে এই যে নতুন ভাবে কাজ করা, নতুন উদ্যোক্তাদের ভালো মন্দ অনেক কিছু জানার, যে এই যে একটি পরিবেশ তিনি তৈরি করেছেন কিংবা একটি প্রোগ্রাম তৈরি করার চিন্তা তার মাথায় এসেছে, সেজন্য আমি তাকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি ছোট্ট করে একটু জানতে চাচ্ছিলাম, সেটি হলো রেবেকা দাস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, রেবেকা দাস, আমাদের অনলাইন পত্রিকা আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন, আমরা মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা নিয়ে কাজ করছি। তো আপনি আমাদের পত্রিকা সম্পর্কে একটু মতামত জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি অনেক আগে শুনেছিলাম, কিন্তু 3-4 সপ্তাহ হলো আমি এই পত্রিকা সম্পর্কে একটু বেশি জানতে পারলাম, এবং আমি যখনই সময় পাই তখনই গিয়ে দেখি যে অনেকেই সেখানে লাইভ করতেছেন এবং অনেক বিষয় উঠে আসছে যেটা আসলে আমার অজানা ছিল। উম হয়তো অনেক সময় আমরা সময়ের অভাবে যেতে পারি না, কিন্তু আমরা যদি এই ধরনের প্রোগ্রামগুলা দেখি, আমরা যারা নতুন উদ্যোক্তা, আমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। এবং আমরা যদি ভুল পথে হাঁটতে থাকি, সেইটা দিক নির্দেশনা খুঁজে পাবো এবং আমরা আশা করি হতাশা থেকে বের হয়ে আসতে মানে বের হয়ে আসার জন্য ওখানেই পথ পেয়ে যাব এবং উত্তর পেয়ে যাব। ধন্যবাদ ফারহানা আপা। অনেক ধন্যবাদ রেবেকা দাসকে, খুব চমৎকার করে আপনার বক্তব্য উপস্থাপন করেছেন এবং আপনার ভেরোনিকা ফ্যাশনের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল। তো আমি আবার চলে যাচ্ছি আমার সহযোগী বন্ধু ফারহানা আক্তারের কাছে। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন মানুষের কল্যাণে প্রতিদিন অনলাইন পত্রিকা এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। ফারহানা আক্তার। ধন্যবাদ ফারহানা রওশন আপনাকে সুন্দর একটি চমৎকার উপস্থাপনার জন্য। খুব ভালো লাগলো সবার সঙ্গে, এত গুণী মানুষদের সঙ্গে সময় দিতে পেরে। তাদের অনেক মূল্যবান মতামত আমরা জানতে পেরেছি। আমরা আসলে তাদের আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। অনেক নতুন উদ্যোক্তা যারা, তারা অবশ্যই তাদের কাজে লাগবে। আর আমরা নতুন উদ্যোক্তাদের দিনকাল সম্পর্কেও জানতে পেরেছি। আমার মনে হয় যে নতুন যারা, তাদের জন্য অবশ্যই ফলপ্রসূ। আমি আসলে সময়ের দিকটাও আমাদের দেখতে হবে। তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই প্যান্ডামিক সিচুয়েশন, মাস্ক পরিধান করবেন, বাসায় থাকবেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি সবাইকে, তাদের ব্যস্ততম সময়ের মধ্যে সময় বের করে তারা আমাদের সঙ্গে যোগদান করেছেন। ধন্যবাদ জানাতে চাচ্ছি মানুষের কল্যাণে প্রতিদিন ইউটিউব চ্যানেল এবং পত্রিকাকে। আমি একদম ব্যক্তিগতভাবে চাই যে তাদের এই পরিকল্পনা, তাদের এই উদ্যোগ, তারা এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের উদ্যোক্তাদের জন্য তৈরি করে দিয়েছেন, তাদের এই উদ্যোগ যেন অব্যাহত থাকে। এভাবে আমরা প্রত্যেকটা উদ্যোক্তা যেন তাদের পরিচয় সবার পরিচিত করে তুলতে পারে, তাদের পরিচয় সবার সামনে তুলে ধরতে পারে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের গুণী 4 জন অতিথিদেরকে, ধন্যবাদ জানাচ্ছি ফারহানা রওশনকে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, ঘরে থাকুন, সেফ থাকুন, অবশ্যই মাস্ক পরিধান করুন। ধন্যবাদ সবাইকে।